আপনি র বলেন, আপনি অমুক বলেন, তমুক বলেন, আওয়ামী লীগের এজেন্ট দিয়ে বলেন, যে করেন আমাকে মেরে ফেলেন, আমাদেরকে মেরে ফেলেন, কোনো সমস্যা নাই। আমরা আমাদের কথা বলবো, সমাজ সংস্কারের কথা বলবো। আমরা আমাদের এই যে ছেলে মেয়ে যারা এত প্রাণ দিয়েছে, হাত হারিয়েছে, চোখ হারিয়েছে, যে জন্য হারিয়েছে, যে স্বপ্নের বাংলাদেশের জন্য হারিয়েছে, যতদিন এই স্বপ্নের বাংলাদেশ না পাবো, যে লোক ওই ক্ষমতায় থাকবে তার বিরুদ্ধে কথা বলবো, আন্দোলন চলবে। আমরা আন্দোলন করে অভ্যুত্থান ঘটিয়েছি, এর সুফল এখনো পাইনি। 95% সুফল আমাদের বাকি আছে। সেই স্বপ্নের বাংলাদেশ এখনো আমাদের ধরাছোঁয়ার বাইরে আছে। ইনশাআল্লাহ সেই স্বপ্নের বাংলাদেশ আমরা আনবই আনবো, যে হোক। এই ইচ্ছা নিয়ে আমি এই জুলাইয়ের বই লিখেছি। আমরা ছোট্ট ছোট্ট করে শুরু করেছিলাম। আমি একটা চ্যাটিং থ্রেড খুললাম। প্রথমে আমার মনে আছে যে আমার বন্ধু বলে গেল, ওর সাথে করে নিয়ে আমরা চ্যাটিং থ্রেড করলাম। আমার এখানে আরেক বন্ধু আছে যে সেই সময় থাইল্যান্ড ছিল, একটু দাঁড়াতেই থাইল্যান্ডে ছিল, এবং থাইল্যান্ডে থেকে সে ওখানে থেকে আন্দোলন করেছে, ছবি ভিডিও সব আছে। এবং আমার অনেক প্রবাসী ভাই বন্ধুরা আছে। আপনার দেশে যত দেশপ্রেমিক আছে না কেন, তার চেয়ে বেশি দেশপ্রেমিক আছে প্রবাসী। মানে এরা দুই চোখ দিয়ে খালি পানি ফেলে যেতে অজস্র, যে আমরা দেশে আসতে পারতেছি না, যদি পারতাম আমরা পিস্তলের সামনে দুধ চিপিয়ে দাঁড়াইতাম, কত মারতে পারো মারো। এবং তারা অজস্র ভাবে আমাদেরকে হেল্প করেছে, নানাভাবে হেল্প করেছে। তারা প্রবাসী বন্ধুরা, ভাইয়েরা বিভিন্ন হেল্প করেছে। আমার এক বান্ধবী আজকে পাট গবেষণা কেন্দ্রের ডিজি, নদী ওর নাম, ও প্রথম আমাকে 5,000 টাকা একটা বিকাশ মানি পাঠালো, হঠাৎ করে নিচ থেকে দিয়ে লিখে দিল যে তোমার নাম্বারে আমি 5,000 টাকা পাঠিয়ে দিয়েছি। আমার নাম্বারে বিকাশ নাই, আজ পর্যন্ত নাই, কিন্তু টাকাটা ব্যাক গেছে। তো পরে আমি ওকে বললাম যে দোস্ত আমার নাম্বারে বিকাশ নাই, আর আমি টাকা দিয়ে কি করবো, এই জুলাইয়ের ঘটনা বলছি। তো বললো যে আমি সরকারি চাকরি করি, কিন্তু আমি পারছি না আমার ছেলেদের সাথে রাস্তায় গিয়ে দাঁড়াতে, আমার চাকরি চলে যাবে। গোপনে তোমাকে টাকাটা পাঠালাম, তুমি পানি কিনে খাইও এই বাচ্চাদের জন্য। এই টাকা পরে আমি বললাম যে তুমি যদি দিতেই চাও তাহলে তোমাকে একটা সঠিক বিকাশ নাম্বার দিচ্ছি। এই বিকাশ নাম্বার আমি তাকে দিলাম, টাকাটা আবার রিটার্ন করে আমার কাছে বিকাশে আসলো। অথচ দুঃখের বিষয়, আমার এই বান্ধবীকে আজকে মার্ডার কেসের আসামি বানিয়ে দিয়েছে কিছু মানুষজন। তাকে জড়িয়ে কেস করে দিয়েছে উদ্দেশ্যমূলক ভাবে যে তার কাছ থেকে টাকা পয়সা খাবে। তো সে তারপরে সেটা বললো, আমি স্ক্রিনশট গুলো রেখেছি, কারণ আমি তো অন্যায় করে টাকা নিইনি, আমি স্ক্রিনশট গুলো ওকে পাঠিয়ে দিতে পারবো। তুমি আদালতে দেখিয়ে যে ফুয়াদ সরমকে টাকা দিয়েছিল, এই টাকা দিয়ে আমি ছেলেদেরকে পানি কিনে খাইয়েছি। এই প্রবাসে পাঠানো যে বন্ধুগুলো আমাকে টাকা পাঠিয়েছে, সে সময় রেমিটেন্স বন্ধ ছিল। তারপর আমি বললাম রেমিটেন্স বন্ধ থাকুক, কিন্তু যদি আমরা এখন ওদেরকে ফুড সাপ্লাই না করি, আমরা যদি পানি না দিই, আমরা কিভাবে দেবে করবো। এইখানে আমি 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, এই 2 তারিখে আমি ওইখানে আসছি। আমরা ভ্যানে করে ভ্যানে প্রত্যেকটা ছেলে মেয়েকে পানি খাওয়ানোর চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ সাক্ষী আছেন, কারো সাক্ষী লাগবে না আর, যে আমরা করেছি আমার ছেলে মেয়েদের জন্য, তাদের জন্য, এবং আমার প্রবাসী বন্ধুরা এবং আমার দেশি বন্ধুরা করেছে। আমাদের স্যালুট জানাতে হবে রিক্সাওয়ালাকে ভাই, যে রিক্সাওয়ালাটা বিনা টাকাতে আমার ছেলেদেরকে নিয়ে যে হসপিটালে ভর্তি করে এসছে। একটা টাকা কিন্তু নিয়েছে তারা, আপনারা বলেন কেউ নিয়েছে? নেয়নি। আপনারা তাকে আজকে অভ্যুত্থানের নায়ক বলবেন না, সে তো অভ্যুত্থানের নায়ক। অবশ্যই আমি ওই গার্মেন্টস শ্রমিককে সালাম জানাই, এই আমার কৃষক ভাই থেকে জানাই, যাদের জন্য আমরা খেয়ে পরে বেঁচে আছি। আজকে তাদের যদি আমরা গতি না করে দিই, আজকে যদি তাদের অবদানকে আমরা অস্বীকার করি, আমরা তো মানুষই থাকবো না। দেশপ্রেমিক তো অনেক দূরের কথা, আমরা দেশপ্রেমিক চাই, আমরা মানুষ চাই যারা দেশের জন্য কাজ করবে। সেই লক্ষ্যে, সেই স্বপ্ন নিয়ে কিন্তু আমরা এগিয়েছি। ইনশাল্লাহ যেহেতু আমরা এগিয়েছি, আমরা সাথে থাকবো। জুলাই আগস্টে আপনারা অনেক মাস্টার মাইন্ড পাবেন আপনার এই বইতে। আমার এক মনে আছে কিনা আপনাদের 31শে ডিসেম্বর হাইকোর্ট ঘেরাও করেছিলাম আমরা। তো এর মধ্যে আমরা আমি আর্মিতে কথা বলতেছিলাম, আপনাদের মনে আছে কিনা ঘটনাগুলো। 2 তারিখে আর্মি ডিক্লেয়ার দিয়েছিল যে তারা
যে কর্তব্য করছে সেটা হলো জনগণের উদ্দেশ্যে করছে, জনগণের জানমাল হেফাজতের জন্য করছে, নিরাপত্তার জন্য করছে এবং দেশের মূল্যবান সম্পদগুলোকে বাঁচাতে। এর আগে আমরা খবর পেয়ে গিয়েছিলাম যে আর্মি অ্যাকচুয়ালি আমাদের জনগণের উপরে গুলি চালাবে না। তো এইটাকে ঠিক করতে গিয়ে আমাদেরকে কিন্তু 31শে ডিসেম্বর আর্মি নামাতে হয়েছিল এবং আমরা প্ল্যান করেছিলাম, আমরা এবং আর্মিরা মিলে, যে যেহেতু আর্মিদের মধ্যে এখন বিভাজন করতে হবে তাহলে আমরা প্রাক্তন সৈনিকদেরকে এখন মাঠে নামাবো। আমরা সেই মোতাবেক আমি আমার 2 জন কর্নেল বন্ধুকে নিয়ে যাই 31শে ডিসেম্বর এবং তাদের মধ্যে একজন হলো লেফটেন্যান্ট ইফতেখার। আপনারা তার ভাষণও পাবেন 31শে ডিসেম্বর। সে এই হাইকোর্টে গিয়ে সে কিন্তু ডিক্লেয়ার দিয়েছিল যে আমরা প্রাক্তন সেনা যারা আছি তারা সবাই মাঠে নেমে গেছি, ছেলেদের জন্য নেমে গেছি। যদি এরপরে একটা ফায়ার হয় তার জন্য আমরা সামনে দাঁড়িয়ে থাকবো, যদি একটা ফায়ার হয় আমাদের বুকে আগে লাগবে। এই যে প্রাক্তন সেনা নেমেছিল, এইখানে যে আর্মিকে বিভাজন করা হলো এবং আর্মিকে প্রেশার ক্রিয়েট করা হলো যে তারা যেন এই ডিসিশন নিতে বাধ্য হয় যে আমরা কোন সাধারণের গায়ে গুলি ছিড়বো না, কারণ এখানে প্রাক্তন সেনা নেমে গেছে, একটা গুলি ছিড়লে প্রাক্তন সেনার গায়ে যে লাগবে। এই যে একটা মাস্টার মাইন্ড গেম খেলা, এটা কিন্তু একটা মাস্টার মাইন্ডের একটা অংশ ছিল। যখন নাকি 4 তারিখ দুপুর 4টায় হঠাৎ করে গভর্নমেন্ট ডিসিশন দিল যে 4 তারিখ থেকে আবার নতুন করে কারফিউ দেওয়া হলো সন্ধ্যা 6টায়, তখন আমি এই শাহবাগের মোড়ে আন্দোলনে আছি। আল জাজিরাতে গোপন ক্যামেরাতে আমার ভিডিও আছে, আমি জানতামও না যে ওরা করে ফেলছে। তো পরবর্তীতে ইউএসএ থেকে আমার বান্ধবী এটা পাঠায় আমাকে যে তোমাকে আল জাজিরায় দেখাচ্ছে। তো ওইখানে কিন্তু নাহিদের সাথে আমাদের উপদেষ্টা নাহিদ এবং ওইখানে আকরাম, নাসির, আমরা সবাই ছিলাম। ওইখানে কিন্তু আমরা পরামর্শ করি যে এই পরিস্থিতিতে কি করা যায়। আমাদের কিন্তু 6 তারিখ ঘেরাও করার কথা ছিল, আপনাদের মনে আছে কিনা, ছাত্ররা ডিক্লারেশন দিয়েছিল যে 6 তারিখে ঘেরাও হবে, কিন্তু সেই ঘেরাওটা আমরা 5 তারিখে করতে বাধ্য হয়েছিলাম এবং তখন আমরা আলোচনা সাপেক্ষে ওখানে ডিসিশন নিয়েছিলাম যে হ্যাঁ এটা 5 তারিখে করতে হবে। এবং সেই যে ডিসিশন নেওয়া, এটা প্রথম কথা কিন্তু আমি তাদেরকে বলেছিলাম যে এখন কাউন্টার অ্যাটাকে যেতে হবে, সমরের কৌশল চেঞ্জ করতে হয়, মাঝে মধ্যেই চেঞ্জ করতে হয়, তা নাহলে সমর জিতা যায় না। সমরের অনেক কৌশল আছে যেগুলো আমার রাসূলের কাছ থেকে শিখতে হবে। সমরের মতো ওনার মতো অধিনায়ক এই পৃথিবীতে পাওয়া যাবে না। উনি মাত্র 300 লোক নিয়ে 30,000 সেনার বিরুদ্ধে যুদ্ধ করে দিতেছেন। ওনার কাছ থেকে শিখেন আপনি কিভাবে সমর করতে হয়। যখন আমি বুঝতে পারছিলাম এবং আর্মিদের থেকে আমি প্রথম তথ্য পেলাম যে আজকে ফুল কিলিং ডিসিশন নেওয়া হয়েছে, আমাদের উপদেষ্টা যারা আজকে আছে সমন্বয়ের কাছে মেরে সাফ করে দিবে, ইনক্লুডিং আমাদেরকে প্ল্যান করা হয়েছে আওয়ামী লীগের তরফ থেকে, তখন আমি কিন্তু বলছি যে এই মুহূর্তে কাউন্টার অ্যাটাকে যেতে হবে। যদি এখন যাওয়া না যায় আগামীকাল ডিক্লারেশন দাও, 5 তারিখ সকালবেলাতে আমরা ঘেরাও করব। এবং আলহামদুলিল্লাহ সেই সময় আমি কনভিন্স করতে পেরেছিলাম নাহিদকে এবং অন্যান্যদেরকে। নাহিদরা কিন্তু পরবর্তীতে সাথে সাথে ওই দিন সন্ধ্যাতে ডিক্লেয়ার দিল যে 5 তারিখে আমরা ঘেরাও করব, লং মার্চ টু ঢাকা। এইখানে কিন্তু আমাদের একটা বড় সফলতা চলে আসছে। তো এইভাবে করে আমি একা না ভাই, এখানে লক্ষ লক্ষ মানুষ, আমি সামনাসামনি দেখিনি, ভিডিওতে দেখেছি, গৃহিণী মা গামলা করে খাবার নিয়ে এসে মাখিয়ে বাচ্চাদেরকে মুখে তুলে তুলে খাইয়ে দিচ্ছে। আপনি তাকে স্যালুট জানাবেন না? অভ্যুত্থানে তাকে আপনি করবেন না, ইনক্লুড করবেন না যে তার অবদান আছে? অনেক অবদান আছে। আমার বাবা মুক্তিযোদ্ধা না, আমি আমার বাবাকে বলেছিলাম যে আমার লজ্জা লাগে আব্বু, তুমি মুক্তিযুদ্ধ না কেন, মানে সেই সময় তোমার এই গার্ড ছিল না কেন যে তুমি মুক্তিযুদ্ধ না? তা আমার আব্বা বলেছিল, আব্বা আমরা নামের জন্য কিছু করি না আর সার্টিফিকেটের জন্য কিছু করি না। আমরা মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে মাসে 10,000 টাকা খাইতে চাই না। আমরা দেশের জন্য করতে চাই, দেশের জন্য জীবন দিতে চাই। আমি এই 71-এর এই কয় মাস আমার বাড়ির সবাইকে পাঠাই দিয়েছিলাম দেশের বাড়ি, বাংলাদেশের বাইরে, কিন্তু তারপরে আমি এইখানে প্রতিদিন 45 জন, আমার এখানে 45 জন মুক্তিযোদ্ধা ছিলেন, আমি তাদেরকে রান্না করে টিফিন গাড়িতে করে নিয়ে গিয়ে খাবার দিতাম। যদি আমি এই সময় ওদেরকে না খাবার দিতাম ওরা শক্তি পাইতো কোথায় আর কোথায় যুদ্ধ করতো। তার স্যালুট দিলাম যে না ঠিক আছে। প্রত্যেকটা মানুষের নাম দরকার নেই ভাই, সবাই নামের জন্য কাজ করে না, প্রত্যেকটা মানুষের অবদান থাকে একটা দেশে যখন বড় ঘটনা ঘটে যায়। আমি আহ্বান জানাবো আজকের এই স্টেজ থেকে, কে কি করেছেন, আগে করেছে, বিরোধিতা করেছে,